Hello and welcome to Talanta Biology class. আমরা বেসিক্যালি একটা NCERT সিরিজ করছিলাম আমাদের লাস্ট ভিডিওতে অন দ্য চ্যাপ্টার ফটোসিনথেসিস ইন হায়ার প্লান্টস। তো আজকে সেই ভিডিওটারই নেক্সট পার্টটা কন্টিনিউ করার পালা। বেসিক্যালি আমরা আগের ভিডিওতে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে ফটোসিনথেসিসের বেসিক্স। ফটোসিনথেসিস কাকে বলে, ফটোসিনথেসিস কোথায় হয়, ফটোসিনথেসিসের পারপাস কি, ফিজিওলজিক্যাল সিগনিফিকেন্স কি, কিভাবে কি এক্সপেরিমেন্টসের থ্রু দিয়ে আমরা জানতে পেরেছি ফটোসিনথেসিসের জন্য নেসেসারি ক্রাইটেরিয়াগুলো কি, কন্ডিশনসগুলো কি, ফটোসিনথেসিসের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স কি কি, ফটোসিনথেসিস এক্স্যাক্টলি প্লান্টসে কোথায় হয়। তো with all these informations together we are ready to proceed on to the more complex parts of the chapter, যেখানে প্রথমেই we come across the pigments involved in photosynthesis. আমরা প্রথম থেকেই বলছি যে গ্রিন প্লান্টসে ফটোসিনথেসিস হয়, গ্রিন অর্গানিজমসে ফটোসিনথেসিস হয়, গ্রিন লিভসে ফটোসিনথেসিস হয়। সো ওয়াই দ্য ওয়ার্ড গ্রিন? কারণ এই গ্রিন কালারটাকে ইম্পার্ট করছে স্পেসিফিক কিছু পিগমেন্টস যাদেরকে বলা হয় ক্লোরোফিল, দ্য ক্লোরোফিল মলিকিউলস। সেই ক্লোরোফিল মলিকিউলসগুলোর রোল আমরা দেখব আজকে, এবং শুধু তাই নয়, তাদের সাথে আরও কিছু পিগমেন্টস হেল্প করে ফটোসিনথেসিস রিয়াকশনসগুলোকে অ্যাকমপ্লিশ করতে, এবং তার সাথে সাথে আমরা আজকে লাইট রিয়াকশনস দেখব। অলরাইট, সো লেটস বিগিন। প্রথমেই একদম থিওরিতে ঢোকার আগে এখানে তিনটে গ্রাফ দেওয়া আছে এনসিইআরটিতে, খুব সুন্দর তিনটে গ্রাফ। আমরা প্রথমে এই গ্রাফগুলো বোঝার চেষ্টা করব। প্রথমেই দেখা যাক, প্রথমের গ্রাফটাতে y axis বরাবর প্লট করা আছে অ্যাবজর্বেন্স অফ লাইট বাই ক্লোরোপ্লাস্ট পিগমেন্টস, অ্যান্ড x axis বরাবর ওয়েভলেন্থ। তো এখানে আমরা বেসিক্যালি তিনটে কালারের কার্ভস দেখতে পাচ্ছি, একটা গ্রিন, একটা ইয়েলো, একটা ব্লু। গ্রিন কার্ভটাকে বলা আছে ক্লোরোফিল বি, ইয়েলো কার্ভটাকে বলা হচ্ছে ক্যারোটিনয়েডস, আর ব্লু কার্ভটাকে বলা হচ্ছে ক্লোরোফিল এ। এদেরকে বলা হয়েছে ক্লোরোপ্লাস্ট পিগমেন্টস। তাহলে বেসিক্যালি এরা তিনজন ক্লোরোপ্লাস্টে থাকে এবং ফটোসিনথেসিসে হেল্প করে, ন্যাচারালি সেটাই হওয়া উচিত। আমরা যদি ওয়েভলেন্থটাকে একটু দেখি তাহলে দেখা যাবে যে 400 থেকে 700 ন্যানোমিটার আমরা এখানে প্লট করেছি, মানে ভিজিবল রেঞ্জটা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই 400 to 500 এর যে রেঞ্জটা, এই যে 400 to 500 এর যে রেঞ্জটা, সেই রেঞ্জের মধ্যে ক্লোরোফিল বি এর একটা পিক আছে, ক্যারোটিনয়েডসের তিনটে পিক দেখা গেছে, একটা ছোট, দুটো সামওয়াট ইকুয়াল, ক্লোরোফিল এর একটা পিক দেখা গেছে। অলরাইট, তার মানে কি এখানে এই পোর্শনটাতে এই তিন ধরনের পিগমেন্ট লাইট অ্যাবজর্ব করছে একটা ভালো পরিমাণে, অ্যাবজর্বেন্স পিক পাচ্ছি আমরা এই তিনটে পোর্শনে। এবং ওয়ান্স অ্যাগেন আমরা এই 600 থেকে 700 ন্যানোমিটার রিজিয়নটাতে দেখছি ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি এর দুটো পিক। তাহলে এরা আবার এই 600 to 700 এর রেঞ্জটাতে লাইট অ্যাবজর্ব করছে। অলরাইট, এবার আমরা একটুখানি চলে আসি থিওরিতে। এই পিগমেন্টগুলোকে বেসিক্যালি চেনা যায় পেপার ক্রোম্যাটোগ্রাফি একটা টেকনিক দিয়ে, যেটা বেসিক্যালি আমাদের প্রোটিন অ্যামাইনো অ্যাসিড আইডেন্টিফিকেশনে হেল্প করে। তো বেসিক্যালি যেটা লেখা আছে এখানে সেটা হচ্ছে যে 4 ধরনের পিগমেন্ট আমরা পেপার ক্রোম্যাটোগ্রাফি করে চিনে নিতে পারি গ্রিন প্লান্টসে। এই পিগমেন্টগুলো কি কি? একটা হচ্ছে ক্লোরোফিল এ, যেটা একটা ব্রাইট অর ব্লু গ্রিন কালার দেয় ক্রোম্যাটোগ্রামে, ক্লোরোফিল বি ইয়েলো গ্রিন কালার, জ্যান্থোফিল থাকে যেটা ইয়েলো কালার, অ্যান্ড ক্যারোটিনয়েডস থাকে যেগুলো হচ্ছে ইয়েলো টু ইয়েলো অরেঞ্জ কালার। অলরাইট, এই 4 ধরনের পিগমেন্ট বেসিক্যালি দেখা যায় গ্রিন প্লান্টসে। এবার আমরা এই এ গ্রাফটা নিয়ে আলোচনা করলাম। তাহলে এখানে এবার বলা আছে pigments are substances that have an ability to absorb light at specific wavelengths. আমরা স্পেসিফিক্যালি এইটাই দেখলাম যে এই পিগমেন্টগুলো স্পেসিফিক রেঞ্জে, স্পেসিফিক একটা ওয়েভলেন্থে একটা বিশাল পরিমাণে লাইট অ্যাবজর্ব করছে।
তাহলে আমাদের এই যে পিগমেন্টের ডেফিনেশনটা এখানে দেওয়া সেটার সঙ্গে এই গ্রাফটা খাপে খাপ খেয়ে যাচ্ছে। কোয়েশ্চেনটা করা আছে, ক্যান ইউ গেস হুইচ ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট প্লান্ট পিগমেন্ট ইন দ্য ওয়ার্ল্ড? বেসিক্যালি ক্লোরোফিল এ হচ্ছে দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট প্লান্ট পিগমেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। কেন? এটা একটা কমন সেন্সের কোয়েশ্চেন। আমরা ক্লোরোফিল এর কালারটা দেখলাম ব্রাইট অর ব্লু গ্রিন, ক্লোরোফিল বি হচ্ছে ইয়েলো গ্রিন। আমরা যত গাছপালা দেখি সারা পৃথিবীতে তার মেজরিটি হচ্ছে এই ব্রাইট বা ব্লু গ্রিন কালারটা। আমরা ইয়েলো গ্রিন কালারের গাছপালা খুব কম দেখি, দেখলেও সেগুলোতেও আমরা এই ব্রাইট অ্যান্ড ব্লুইশ গ্রিন কালারটা দেখবই একটা না একটা স্টেজে। তো সেই জন্যে ক্লোরোফিল এ ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট পিগমেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। এরপর বলা আছে যে আমরা ক্লোরোফিল এর পিগমেন্টের এই ওয়েভলেন্থ, বিভিন্ন ওয়েভলেন্থের লাইট অ্যাবজর্পশনটা স্টাডি করব। যদি তাই করি তাহলে এখানে ক্লোরোফিল এটা হচ্ছে আমার ব্লু লাইনটা। তাহলে ব্লু লাইনটা আমার একটা পিক পাচ্ছে এই রিজনটাতে, অর্থাৎ সামওয়্যার নিয়ার 420 430। अगेन একটা পিকও পাচ্ছে এই জায়গাটায়, অর্থাৎ সামওয়্যার নিয়ার 670 680। এই জায়গা দুটোতে আমরা দুটো পিক দেখতে পাচ্ছি ক্লোরোফিল এর। From figure 13.3a, can you determine the wavelength at which chlorophyll A shows the maximum absorption? এখানে ম্যাক্সিমাম অ্যাবজর্পশন কোথায় দেখানো হয়েছে? এই পার্টিকুলার ওয়েভলেন্থটাতে। কারণ আমরা যদি পিক দুটোকে কম্পেয়ার করি তাহলে দেখা যাচ্ছে এই পিকটা অবভিয়াসলি বেশি অ্যাবজর্পশন দেখাচ্ছে। তাহলে এই 420 430 এই পোর্শনটাতে আমার ক্লোরোফিল এ ম্যাক্সিমাম অ্যাবজর্পশন দেখাচ্ছে। Does it show another absorption peak at any other wavelengths too? Yes, আমরা সেকেন্ড একটা অ্যাবজর্পশন পিক পেয়েছি 680 ন্যানোমিটার রিজনটাতে। এবার আমরা দেখব আমাদের সেকেন্ড গ্রাফটা। সেকেন্ড গ্রাফটা বেসিক্যালি বলছে ওয়াই অ্যাক্সিসে রেট অফ ফটোসিনথেসিস, আর সিমিলারলি এক্স অ্যাক্সিসে ওয়েভলেন্থ রয়েছে। আমি জানি না ইফ ইউ পিপল রিমেম্বার, আমরা আমাদের লাস্ট ভিডিওতে যখন এঙ্গেলম্যানের এক্সপেরিমেন্টস দেখছিলাম তখন আমরা একটা এরকমই পিক ড্র করার চেষ্টা করেছিলাম, একটা এরকমই কার্ভ। কারণ তখন আমরা দেখেছিলাম যে এঙ্গেলম্যান যখন ক্ল্যাডোফোরাকে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের ভিজিবল লাইটটা দিয়ে সেটাকে বিভিন্ন স্পেকট্রাল কম্পোনেন্টসে স্প্লিট করে ইলিউমিনেট করছে, তখন ব্যাকটেরিয়াল কলোনি গ্রো করছে স্পেসিফিক্যালি ব্লু অ্যান্ড রেড লাইটের রিজনসগুলোতে, অর্থাৎ এই রিজনটাতে এবং এই রিজনটাতে, রাইট? তো জাস্ট এ সেকেন্ড।
অলরাইট, সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে সিমিলার টু এঙ্গেলম্যানস এক্সপেরিমেন্ট, এই ব্লু রেঞ্জে এবং এই রেড রেঞ্জে রেট অফ ফটোসিনথেসিসের দুখানা পিক দেখা যাচ্ছে। অর্থাৎ এঙ্গেলম্যানের এক্সপেরিমেন্টটার সাথে এটা অ্যাট পার, যে ব্লু লাইট এবং রেড লাইটে রেট অফ ফটোসিনথেসিসের মানে রেটটা ফটোসিনথেসিসের সবচেয়ে হাই থাকে। দ্যাট ইজ হোয়াট উই কাম টু নো ফ্রম দিস গ্রাফ। এবার যদি আমরা ক্লোরোফিল এর যে কার্ভটা এখানে অবটেন করা হয়েছে এতে, সেটাকে যদি আমরা বি এর সাথে ওভারল্যাপ করাই, তাহলে আমরা এই ধরনের একটা গ্রাফ দেখতে পাবো। এখানে রেট অফ ফটোসিনথেসিসের যে ওভারল্যাপটা এই ক্লোরোফিল এ মলিকিউলার কার্ভের সাথে, দ্যাট ইজ নট 1:1। যদি তাই হতো তাহলে আমরা দেখতাম যে এখানে রেট অফ ফটোসিনথেসিসটা পড়ছে এবং এর সাথে সাথেই এখানে এরকম উঠছে, কিন্তু সেটা না হয়ে এখানে একটা এন্টায়ার রিজিয়ন আছে যেখানে ফটোসিনথেসিস হচ্ছে। অবভিয়াসলি ইটস নট দ্য পিক, কিন্তু এখানেও কিন্তু হচ্ছে। দিস ইজ অ্যান আনসার টু দিস কোয়েশ্চেন, যে by looking at figure 13.3c, can you say that there is a complete 1:1 overlap between the absorption spectrum of chlorophyll A and the action spectrum of photosynthesis? না, action spectrum of photosynthesis আর absorption spectrum of chlorophyll A এর মধ্যে 1:1 overlap নেই। অবশ্যই যেখানে chlorophyll A এর পিক আসছে, absorption পিক আসছে, সেখানে rate of photosynthesis ও হাই, কিন্তু that doesn't mean যে absorption spectra সাথে সাথে অ্যাকশন স্পেকট্রা পুরো যাচ্ছে। এর রিজনটা কি? Some photosynthesis does take place at the other wavelengths of the visible spectrum. Alright, এবং এই পার্টিকুলার আদার পিগমেন্টসের জন্যে ফটোসিনথেসিসের রেটটা পড়ে যাচ্ছে না, যখন ক্লোরোফিল এর অ্যাবজর্পশন স্পেকট্রামটা পড়ে যাচ্ছে, ডিপ্রেস হয়ে যাচ্ছে। এই পার্টিকুলার পিগমেন্টসগুলোর কাজ কি? এই পিগমেন্টগুলোকে বলা হয় বেসিক্যালি, এই জ্যান্থোফিল, ক্যারোটিনয়েড, ক্লোরোফিল বি, এরা হচ্ছে অ্যাক্সেসরি পিগমেন্টস, এবং এরাও লাইট অ্যাবজর্ব করে এবং যে লাইট অ্যাবজর্পশনের এনার্জিটা সেটাকে ট্রান্সফার করে টু chlorophyll A. They help chlorophyll A in photosynthesis. Indeed, they not only enable a wider range of wavelength of incoming light to be utilized for photosynthesis, but also protect chlorophyll A from photooxidation. যদি শুধুমাত্র chlorophyll A এর ওপর আমরা ডিপেন্ডেন্ট থাকতাম ফর ফটোসিনথেসিস, তাহলে শুধুমাত্র ওই ব্লু রেঞ্জ অ্যান্ড রেড রেঞ্জের বাইরে কোনো রকম ফটোসিনথেসিস হতো না। সেটা হওয়া থেকে প্রিভেন্ট করছে এই পিগমেন্টসগুলো। অ্যান্ড সেকেন্ডলি, ক্লোরোফিল এ কে ফোটো অক্সিডেশন থেকে প্রিভেন্ট করছে, যাতে এক্সট্রিম লাইট ইন্টেন্সিটিতে বা এক্সট্রিম প্রেজেন্স অফ অক্সিজেনে ফোটো অক্সিডেশন না হয়ে যায় ক্লোরোফিল এ মলিকিউলটার, ব্লিচিং না হয়ে যায় ক্লোরোফিল এ মলিকিউলটার, ওর স্ট্রাকচার, ওর কনফার্মেশনটা যাতে ড্যামেজ না হয়ে যায় এক্সেস অক্সিজেন বা এক্সেস লাইটে। তাহলে এইটা হচ্ছে এই তিনটে গ্রাফের বেসিক্যালি গল্প। এই গ্রাফগুলো এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট, এগুলোকে বলা হয় বেসিক্যালি অ্যাকশন অ্যান্ড অ্যাবজর্পশন স্পেকট্রা। এইটা হচ্ছে বেসিক্যালি দ্য অ্যাকশন স্পেকট্রা অফ ফটোসিনথেসিস, আর এটা হচ্ছে দ্য অ্যাবজর্পশন স্পেকট্রা অফ দ্য ভেরিয়াস পিগমেন্টস দ্যাট হেল্প ইন ফটোসিনথেসিস। এখানে দুটো কথা আমি বলবো যেটা আই থিঙ্ক ইজ ইম্পর্টেন্ট, কিন্তু এনসিইআরটিতে মেনশন করা নেই। সেটা হচ্ছে রেড ড্রপ। রেড ড্রপ মানে হচ্ছে এই যে 680 ন্যানোমিটার যে রেঞ্জটা রেড লাইটের, যদি আমরা এইটার বিয়ন্ডে ওয়েভলেন্থ এর লাইটে প্লান্টটাকে এক্সপোজ করি, তাহলে রেট অফ ফটোসিনথেসিসে একটা স্টিপ ডিক্লাইন হয়, যেটা আমরা কার্ভেও দেখতে পাবো। এই যে there is a steep decline after 680 ন্যানোমিটার, এই ডিক্লাইনটাকে বলা হয় দ্য রেড ড্রপ। অলরাইট, অ্যান্ড আরেকটা জিনিস, Emerson's enhancement effect. ইমারসন নামে একজন সায়েন্টিস্ট বলেছিলেন যে আমরা দুটো গাছকে, একটা গাছকে উনি নিয়েছিলেন, সেটাকে উনি ফার্স্টে
ভিজিবল যে রেড লাইটের রেঞ্জটা সেই মানে 680 ন্যানোমিটার ওই রেঞ্জে উনি ইলিউমিনেট করেছিলেন। তাতে একটা রেট অফ ফটোসিনথেসিস পাওয়া গেছিলো, দ্যাটস ফেয়ারলি হাই। এবং উনি কি করেছিলেন, ফার রেড যে রেঞ্জটা মানে বিয়ন্ড 680 ন্যানোমিটার, তার বিয়ন্ডের লাইট দিয়েও আরেকটা প্লান্টকে ইলিউমিনেট করেছিলেন এবং তারও একটা রেট অফ ফটোসিনথেসিস পেয়েছিলেন। উনি দেখেছিলেন যে এই দুটো রেট অফ ফটোসিনথেসিসকে প্লাস করে সাম করে যে ভ্যালুটা উনি পাচ্ছেন, যে টোটাল সামটা পাচ্ছেন উনি রেট অফ ফটোসিনথেসিসের, that is less when compared to the combined effects of the two wavelengths. আমি ওই সেম গাছটাকে যদি একদম স্টার্টিং ফ্রম 660-670 ন্যানোমিটার যদি একদম 720 ন্যানোমিটার অবধি ইলিউমিনেট করি, তাতে ফটোসিনথেসিসের যে রেটটা হবে সেটা অনেক বেশি হবে কম্পেয়ার টু দ্য সাম অফ দ্য সেপারেট ওয়েভলেন্থস। মানে আলাদা করে 680 ন্যানোমিটারের রেট অফ ফটোসিনথেসিস প্লাস আলাদা করে 720 ন্যানোমিটারের ওয়েভলেন্থে ফটোসিনথেসিসের রেট, এই দুটোকে প্লাস করে যে ভ্যালুটা পাচ্ছি দ্যাট ইজ লেস as compared to the rate of photosynthesis obtained for the entire range. এটাকেই বলা হয় Emerson's enhancement effect. These two terms are pretty important for this chapter. এবার আমরা ঢুকছি আমাদের লাইট রিঅ্যাকশনে। আমরা দেখেছিলাম বেসিক্যালি যে আমাদের যে মেমব্রেন সিস্টেমটা ক্লোরোপ্লাস্টের, দ্যাট ইজ রেসপন্সিবল ফর দ্য লাইট রিঅ্যাকশন। এবং এই লাইট রিঅ্যাকশনটা হওয়ার জন্য আমরা দেখেছিলাম সানলাইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এই লাইট রিঅ্যাকশনটাকে আমরা ফোটোকেমিক্যাল ফেজও বলতে পারি, কারণ এখানে কেমিক্যাল রিঅ্যাকশনস হয় ইন দ্য প্রেজেন্স অফ লাইট। তাহলে এখানে কি কি ঘটনা বেসিক্যালি ঘটে আমরা সিকোয়েন্সিয়ালি যাব। 1 নম্বর হচ্ছে লাইট অ্যাবজর্পশন, সেকেন্ড হচ্ছে ওয়াটার স্প্লিটিং, যে ওয়াটার মলিকিউলটার কথা আমরা বলছি যেটা আমাদের হাইড্রোজেন কন্টেইনিং অক্সিডাইজেবল কম্পাউন্ড, সেটার স্প্লিটিং। নেক্সট হচ্ছে অক্সিজেন রিলিজ, অ্যান্ড ফোর্থ হচ্ছে ফরমেশন অফ হাই এনার্জি কেমিক্যাল ইন্টারমিডিয়েটস। তাহলে এই 4টে ঘটনা বেসিক্যালি লাইট রিঅ্যাকশনে ঘটে। এই 4টে ঘটনাকে আমাদেরকে মাথায় রাখতে হবে, অ্যান্ড উই উইল নো লাইট রিঅ্যাকশন: লাইট অ্যাবজর্পশন, স্প্লিটিং অফ ওয়াটার, অক্সিজেন রিলিজ, ফরমেশন অফ এনার্জি রিচ কম্পাউন্ডস ATP and NADPH. বাস, দিস ইজ অল দ্যাট উই হ্যাভ টু লার্ন ইন লাইট রিঅ্যাকশন। এবার এই ঘটনাগুলো কারা ঘটাচ্ছে? এই ঘটনাগুলো ঘটানোর জন্য বেসিক্যালি রেসপন্সিবল হচ্ছে একটা কমপ্লেক্স, একটা প্রোটিন কমপ্লেক্স, যার নাম হচ্ছে লাইট হারভেস্টিং কমপ্লেক্স। এই লাইট হারভেস্টিং কমপ্লেক্সগুলোর মধ্যে এতক্ষণ ধরে যে পিগমেন্টগুলো আমরা পড়লাম, এই পিগমেন্টগুলোকে সাজানো থাকে। এবং এই লাইট হারভেস্টিং কমপ্লেক্স বেসিক্যালি 2 রকমের হয়। একটা হচ্ছে ফটোসিস্টেম 1 এর লাইট হারভেস্টিং কমপ্লেক্স, আর একটা হচ্ছে ফটোসিস্টেম 2 এর লাইট হারভেস্টিং কমপ্লেক্স। আমরা দেখব দুটোর মধ্যে কি তফাৎ। তার আগে আমরা একটু লাইট হারভেস্টিং কমপ্লেক্সের স্ট্রাকচারটা দেখি। লাইট হারভেস্টিং কমপ্লেক্সে বেসিক্যালি পিগমেন্ট মলিকিউলগুলো এভাবে সাজানো থাকে, ঠিক আছে? এই পিগমেন্ট মলিকিউলগুলো লাইট এনার্জি অ্যাবজর্ব করছে এবং সেটাকে পাঠিয়ে দিচ্ছে রিঅ্যাকশন সেন্টারে। এই রিঅ্যাকশন সেন্টারটা হচ্ছে আমার ক্লোরোফিল এ মলিকিউলটা। এই ক্লোরোফিল এ মলিকিউলটা কিন্তু এখানে সর্বত্র নেই, ও কিন্তু শুধু এই রিঅ্যাকশন সেন্টারে বসে আছে। এবং এই ক্লোরোফিল এ মলিকিউলটা এক্সাইটেড হলে, আমরা জানি যখন কোনো কম্পাউন্ড, কোনো অ্যাটম যখন এক্সাইটেড হয়, তার মানে হচ্ছে তার ইলেকট্রনগুলো একটা গ্রাউন্ড স্টেট থেকে হাই এনার্জি স্টেটে লাফ মারে। সেই সেম জিনিসটা এখানে হচ্ছে, ইলেকট্রনগুলো ক্লোরোফিল এ মলিকিউলের এক্সাইটেড হয়ে যাচ্ছে এবং এই এক্সাইটেড ইলেকট্রনগুলোকে ক্যাচ করার জন্য বসে আছে এই প্রাইমারি অ্যাকসেপ্টরটা। দিস ইজ বেসিক্যালি দ্য লাইট হারভেস্টিং কমপ্লেক্স। এবং এটা ফটোসিস্টেম 1 এবং ফটোসিস্টেম 2-তে ডিফারেন্ট কেন দেখা যাক। যেটা আমরা দেখলাম যে LHC are made up of hundreds of pigment molecules bound to proteins. Each photosystem has all the pigments except one molecule of chlorophyll A, যেটাকে আমরা দেখলাম ওই রিঅ্যাকশন সেন্টারে বসে থাকতে, forming a light harvesting system also called antennae, singular antenna, এটাকে অ্যান্টেনা বা অ্যান্টেনিও বলে লাইট হারভেস্টিং সিস্টেমটাকে।
এই যে সিঙ্গেল ক্লোরোফিল এ মলিকিউলটা সেটা রিয়াকশন সেন্টারে বসে আছে এবং PS1 অর্থাৎ ফটোসিস্টেম 1 অ্যান্ড PS2 অর্থাৎ ফটোসিস্টেম 2 তে আমরা ডিস্টিংগুইশ করছি ডিপেন্ডিং অন দিস ক্লোরোফিল এ মলিকিউল। এই রিয়াকশন সেন্টারে যে ক্লোরোফিল এ মলিকিউলটা আছে সে যদি নিজের অ্যাবজর্পশন পিকটা 700 ন্যানোমিটার ওয়েভলেন্থে দেখায় তাহলে সেটা হচ্ছে আমার ফটোসিস্টেম 1, আর যদিও নিজের অ্যাবজর্পশন পিকটা 680 ন্যানোমিটারে দেখায় তাহলে সেটা হচ্ছে আমার ফটোসিস্টেম 2, P700 P680। এবং এটা খুব ইম্পর্টেন্ট এই ফটোসিস্টেম 1 এন্ড ফটোসিস্টেম 2 এর ব্যাপারটা, ইট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। অলরাইট, এবার আমরা আসছি দ্য ইলেকট্রন ট্রান্সপোর্ট। আমরা দেখলাম ফোটন অর্থাৎ ইউনিটস অফ লাইট এনার্জি, সেগুলোকে পিগমেন্ট মলিকিউলসগুলো অ্যাবজর্ব করলো, অ্যাবজর্ব করে সেটা রিয়াকশন সেন্টারে ক্লোরোফিল এ মলিকিউলের কাছে পাঠিয়ে দিল। ক্লোরোফিল এ মলিকিউল কি করছে, এই লাইট এনার্জিটা পেয়ে এক্সাইটেড হচ্ছে, অর্থাৎ ওর ইলেকট্রনগুলো জাম্প করছে টু হায়ার অরবিটালস, হায়ার এনার্জি স্টেটস, এবং এই জাম্পটা হওয়ার সময় প্রাইমারি অ্যাকসেপ্টর দুটো ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে। এবার আমরা দেখব এই ইলেকট্রনগুলো কিভাবে ফার্দার ট্রান্সপোর্ট হবে। সেটার জন্যে অ্যাগেন থিওরিতে ঢোকার আগে আমরা চলে আসব এই ডায়াগ্রামটাতে। এখানে ফটোসিস্টেম 2 ফটোসিস্টেম 1 করে দুখানা ডিমার্কেশন করা আছে। প্রথমে আমরা আসি ফটোসিস্টেম 2তে, অর্থাৎ আমাদের P680। এই হচ্ছে আমার লাইট হারভেস্টিং কমপ্লেক্স। লাইট এনার্জি এলো, লাইট এনার্জিটাকে অ্যাবজর্ব করে আমার যে 680 ক্লোরোফিল এ মলিকিউলটা, সেই মলিকিউলটা লাইট এনার্জি অ্যাবজর্ব করে এক্সাইটেড হলো, ওর ইলেকট্রনগুলো এক্সাইটেড হয়ে হায়ার অরবিটালসে গেল এবং সেই মুহূর্তে যে প্রাইমারি অ্যাকসেপ্টরটা সেটা সেই ইলেকট্রনগুলোকে ক্যাচ করে নিল। এখানে একটা জিনিস মাথায় রাখার, ফটোসিস্টেম 2 এর ক্ষেত্রে এই ইলেকট্রন অ্যাকসেপ্টরটা হচ্ছে আ কুইনন মলিকিউল কল্ড প্লাস্টোকুইনন। এবার এই যে দুটো ইলেকট্রন যে দুটো অ্যাবজর্ব করা হলো, সেই ইলেকট্রনগুলোকে পাঠানো হচ্ছে থ্রু আ সিরিজ অফ প্রোটিনস, যেগুলো হচ্ছে বেসিক্যালি সাইটোক্রোম প্রোটিনস। এই সাইটোক্রোম প্রোটিনগুলো টুগেদার তৈরি করে দ্য ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এবং এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম অর্থাৎ আমার সাইটোক্রোম প্রোটিনগুলো যখন একজন আরেকজনের থ্রু দিয়ে একটা রিলে রেসের মতো করে ইলেকট্রনটাকে ট্রান্সপোর্ট করায়, তখন একটা মলিকিউল এটিপি তৈরি হয়। কিভাবে তৈরি হয় এটা আমরা পরে আসব, কিন্তু এটিপি জেনারেশন হয় এই ইলেকট্রন ট্রান্সপোর্টটা হওয়া কালীন। অলরাইট, তাহলে ইলেকট্রনটা ট্রান্সপোর্ট হলো, কোথায় হলো না আমাদের ফটোসিস্টেম 1 এর লাইট হারভেস্টিং কমপ্লেক্সে। ফটোসিস্টেম 1 এর লাইট হারভেস্টিং কমপ্লেক্সে সানলাইট অ্যাবজর্ব করছে এবং দুটো ইলেকট্রন রিসিভও করছে ফ্রম ফটোসিস্টেম 2। এই ইলেকট্রনগুলোকে ফার্দার অ্যাকসেপ্ট করছে লাইট হারভেস্টিং কমপ্লেক্সের যে প্রাইমারি অ্যাকসেপ্টর অর্থাৎ ফটোসিস্টেম 1 এর যে প্রাইমারি অ্যাকসেপ্টর সে, এক্ষেত্রে সেটা হচ্ছে ফেরিডক্সিন নামে একটা আয়রন সালফার প্রোটিন। এবং এই সময় এই ইলেকট্রনটা যেটা ফেরিডক্সিন নিল, সেই ইলেকট্রনটাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে একটা কম্পাউন্ডের কাছে, যেটাকে বলা হয় NADP+ নিকোটিনামাইড অ্যাডিনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট। এই NADP+ মলিকিউলটা ডেফিশিয়েন্ট ইন ইলেকট্রনস, তো ও কি করছে, এই ইলেকট্রনটাকে অ্যাকসেপ্ট করে রিডিউসড হয়ে যাচ্ছে টু NADPH। অ্যান্ড দিস ইজ অল দ্যাট উই হ্যাভ টু স্টাডি ফর ইলেকট্রন ট্রান্সপোর্ট। এই পার্টিকুলার ডায়াগ্রামটাকে যদি আমরা ভালোভাবে বুঝে নিই তাহলে আর কিচ্ছু দেখার দরকার নেই। অলরাইট, সো বেসিক্যালি আমরা যেটা বললাম সেটা এখানে লেখা যে in photosystem 2 the reaction center chlorophyll absorbs 680 nanometer wavelength of red light, causing electrons to become excited and jump into an orbit further from the atomic nucleus. These electrons are picked up by an electron acceptor which passes them to an electron transport system consisting of cytochromes. This movement of electrons is downhill in terms of an oxidation reduction or redox potential scale. এটা খুব ইম্পর্টেন্ট যে এই ইলেকট্রন মুভমেন্টটা কিন্তু ডাউনহিল যদি আমরা একটা রেডক্স পোটেনশিয়ালের কথা ভাবি।
The electrons are not used up as they pass, কখনোই ইলেকট্রনগুলো ইউজ আপ হচ্ছে না ওই মলিকিউলসগুলোর দ্বারা, but are passed on to the pigments of photosystem PS1. Simultaneously, electrons in the reaction center of PS1 are also excited when they receive red light of wavelength 700 nanometer and are transferred to another acceptor molecule that has a greater redox potential, যেটা আমি বললাম একটু আগে যে ও নিজেও কিন্তু illuminated হচ্ছে, excited হচ্ছে। These electrons then are moved downhill again, প্রথমে একটা uphill movement হওয়ার পর downhill movement হচ্ছে, this time to a molecule of energy rich NADP+, যেটা আমরা দেখলাম। The addition of these electrons reduces NADP+ to NADPH plus H+. This whole scheme of transfer of electrons starting from the PS2 uphill to the acceptor, down the electron transport chain to PS1, excitation of electrons, transfer to another acceptor, and finally downhill to NADP+, reducing it to NADPH plus H+, is called the Z scheme due to its characteristic shape. আমরা যদি এই রেডক্স পোটেনশিয়ালগুলোর বেসিসে এই ডায়াগ্রামটা বানাই তাহলে দেখতে পাবো একটা জেড শেপ তৈরি হচ্ছে, এই জেড শেপটা। এই জেড শেপটার জন্য বেসিক্যালি এই ডায়াগ্রামটাকে বলা হয় জেড স্কিম, এবং এই ডায়াগ্রামটা কি ইনভলভ করছে বেসিক্যালি ট্রান্সফার অফ ইলেকট্রনস, কোথা থেকে, ফ্রম PS2 আপহিল টু অ্যাকসেপ্টর, তারপর ডাউনহিল টু ট্রান্সপোর্ট চেন টু PS1, then again excitation of electrons transferred to another acceptor uphill to the acceptor, and finally downhill to NADP+. তো এইটাই হচ্ছে বেসিক্যালি ইলেকট্রন ট্রান্সপোর্ট। অলরাইট, তো এটা হচ্ছে গেল আমাদের লাইট অ্যাবজর্পশন নিয়ে আমরা কি করলাম। এবার হচ্ছে স্প্লিটিং অফ ওয়াটার। ওয়াটারটা কিভাবে স্প্লিট হচ্ছে? The electrons that were moved from photosystem 2 must be replaced. আমাদের ফটোসিস্টেম 2টা এখানে একটা নির্দিষ্ট নাম্বার অফ পিগমেন্ট মলিকিউলস নিয়ে তৈরি। এবার কনস্ট্যান্টলি যদি লাইটের ইলিউমিনেশনে ও নিজের দুখানা করে ইলেকট্রনস অ্যাকসেপ্টরকে দিয়ে দিতে থাকে, তাহলে একটা টাইম এমন আসবে যখন ক্লোরোফিল এর কাছে আর ইলেকট্রনস বাঁচবে না। তখন কি তাহলে ফটোসিনথেসিস বন্ধ হয়ে যাচ্ছে? না, সেইটাই মেনটেন করছে আমাদের স্প্লিটিং অফ ওয়াটার। এই কোয়েশ্চেনটার আনসার, this is achieved by electrons available due to splitting of water. The splitting of water is associated with the PS2. এটা মাথায় রাখতে হবে যে ফটোসিস্টেম 2তেই কিন্তু ওয়াটারটা স্প্লিট হয়, ফটোসিস্টেম 1-এ নয়। এবং কিভাবে ওয়াটারটা স্প্লিট হচ্ছে আমরা জানি, এই রিয়াকশনটা 2H2O gives 4H plus O2 plus 4 electrons, তাহলে পার মলিকিউল অফ H2 আমরা দুটো করে ইলেকট্রন পাচ্ছি। যে দুটো করে ইলেকট্রন চলে যাচ্ছিল আমার ক্লোরোফিল মলিকিউলটা থেকে, ক্লোরোফিল এ মলিকিউল থেকে, সেই দুটো করে ইলেকট্রন আবার ফেরত আসছে। তাহলে একটা সাইকেল মেনটেন হচ্ছে এখানে, একটা রিজার্ভ মেনটেন হচ্ছে এখানে। This creates oxygen, one of the net products of photosynthesis, এবং এই স্প্লিটিং অফ ওয়াটারটা শুধুমাত্র PS2 এর ইলেকট্রন সাপ্লাইটাকেই মেনটেন করছে না, অক্সিজেনকেও লিবারেট করছে, যেটা one of the main significances of photosynthesis. The electrons needed to replace those removed from photosystem 1 are provided by photosystem 2. আর photosystem 1 যে ইলেকট্রনগুলোকে পাঠিয়ে দিচ্ছিল, যে ইলেকট্রনগুলো ক্লোরোফিল এ মলিকিউলটা নিজের থেকে অনবরত দিয়ে দিতে থাকছে, সেগুলো কি করে রিপ্লেস হচ্ছে? ফটোসিস্টেম 1 কনস্ট্যান্টলি ওকে ইলেকট্রন পাঠাতে থাকছে সেইভাবে। তাহলে ইলেকট্রনের রিপ্লেনিশমেন্ট ফটোসিস্টেম 2তে হচ্ছে বাই দ্য স্প্লিটিং অফ ওয়াটার, আর ফটোসিস্টেম 1-এ হচ্ছে from photosystem 2. I think it is clear. We need to emphasize here that the water splitting complex is associated with the PS2, which itself is physically located on the inner side of the membrane of the thylakoid. আমরা যদি একটা ডায়াগ্রাম দেখি হিয়ার, এই ইনার মেমব্রেনটা হচ্ছে আমাদের থাইলাকয়েড মেমব্রেনটা। এই থাইলাকয়েড মেমব্রেনটার এমবেডেড থাকছে আমার PS2 সিস্টেমটা, এবং তার ইনার মেমব্রেনে এই ওয়াটার স্প্লিটিং ঘটনাটা ঘটছে। এটাতে আমরা ফিরে আসবো একটু পরে। So this is basically the photolysis of water.
Then where are the protons and O2 formed likely to be released, in the lumen or on the outer side of the membrane? Again এই কোয়েশ্চেনটার আনসারটা আমরা শর্টলি পাবো। এখন টেম্পোরারি দিস ইজ অন হোল্ড। এবার আমরা আসছি হচ্ছে সাইক্লিক অ্যান্ড নন সাইক্লিক ফোটোফসফোরিলেশনে। কারণ আমরা লাইট অ্যাবজর্পশন দেখে নিয়েছি, স্প্লিটিং অফ ওয়াটার দেখে নিয়েছি, রিলিজ অফ অক্সিজেন দেখে নিয়েছি, এবার আমাদের এনার্জি রিচ কম্পাউন্ডস তৈরি করতে হবে। লিভিং অর্গানিজমস হ্যাভ দ্য ক্যাপাবিলিটি অফ এক্সট্রাক্টিং এনার্জি ফ্রম অক্সিডাইজেবল সাবস্টেন্সেস অ্যান্ড স্টোরিং দিস ইন দ্য ফর্ম অফ বন্ড এনার্জি। যে সমস্ত সাবস্টেন্সকে অক্সিডাইজ করা যায় সেখান থেকে এনার্জি এক্সট্রাক্ট করে আমরা বিভিন্ন রকম বন্ডস যেগুলো সেভ করে রাখতে পারি। এইরকমই একটা এক্সাম্পল হচ্ছে এটিপি মলিকিউলটা, এবং এই এটিপি মলিকিউলটা তৈরি হয় যে প্রসেসটা দিয়ে সেটাকে বলা হয় ফসফোরিলেশন। বেসিক্যালি ফসফোরিলেশন মানে এটিপি তৈরি হওয়া নয়, ফসফোরিলেশন মানে হচ্ছে কোনো একটা পার্টিকুলার কম্পাউন্ডের একটা ফসফেট গ্রুপ গেইন করা। যেহেতু আমাদের এডিপি মলিকিউল একটা ফসফেট গেইন করে এটিপি তৈরি করে, সেই জন্য এই প্রসেসটাকে আমরা বলি ফসফোরিলেশন। এটা দুটো ধরনের অর্গানেলে হতে পারে, একটা মাইটোকন্ড্রিয়া আর একটা ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে? Photophosphorylation is the synthesis of ATP from ADP and inorganic phosphate in the presence of light. তাহলে আমরা এই ফসফোরিলেশন প্রসেসটাকে ফোটোফসফোরিলেশন বলছি যখন আমরা লাইট এনার্জির সাহায্যে এই ফসফোরিলেশন ঘটনাটা ঘটাচ্ছি, মানে স্পেসিফিক্যালি ফর দ্য ক্লোরোপ্লাস্ট। When the photosystems work in a series, first PS2 and then the PS1, a process called non-cyclic photophosphorylation occurs. অর্থাৎ আমরা যে Z স্কিমটা দেখলাম সেই Z স্কিমটার মধ্যে যখন আমাদের ফসফোরিলেশন হয়ে এটিপি তৈরি হচ্ছে তখন সেটাকে আমরা বলছি নন সাইক্লিক ফোটোফসফোরিলেশন। As opposed to what? As opposed to a cyclic phosphorylation. সেটা কোথায় হয়? এই ছবিটা একটু দেখো। এইটা হচ্ছে বেসিক্যালি সাইক্লিক ফসফোরিলেশন। এটা হচ্ছে PS1 ফটোসিস্টেম 1। এখানে লাইট এনার্জি লাইট হারভেস্টিং কমপ্লেক্সের পিগমেন্টগুলোয় পড়ায়, সেগুলোকে পাচার করে দেওয়া হচ্ছে ক্লোরোফিল এ মলিকিউলটার কাছে। ক্লোরোফিল এ মলিকিউলটা এক্সাইটেড হচ্ছে, নিজের ইলেকট্রনস পাঠিয়ে দিচ্ছে নিজের ইলেকট্রন অ্যাকসেপ্টরটার কাছে। ইলেকট্রন অ্যাকসেপ্টর ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের থ্রু দিয়ে ইলেকট্রনগুলোকে ফেরত দিচ্ছে আবার নিজের রিয়াকশন সেন্টারে, লাইট হারভেস্টিং কমপ্লেক্সে। এখানে কিন্তু ইলেকট্রনগুলো এনএডিপি ইউজ করে নিচ্ছে না এনএডিপিএইচ তৈরি করার জন্য। তাহলে এখানে একটা সাইক্লিক প্রসেস চলতে থাকছে, যে ইলেকট্রনটা ক্লোরোফিল এ লুজ করছিল সেটা আবার তার কাছে ফেরত চলে আসছে, এবং যখন এই ফেরত চলে আসছে সেই টাইমটাতে এটিপি তৈরি হচ্ছে। সেই জন্য এই ধরনের ফসফোরিলেশন প্রসেসকে বলা হচ্ছে সাইক্লিক ফোটোফসফোরিলেশন। এবং এটা কখন হচ্ছে? যখন অনলি PS1 ইজ ফাংশনাল। অলরাইট? এবং আমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে যে কেন শুধু PS1 ফাংশনাল থাকলে এটা হচ্ছে। অলরাইট? কেন 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 অ্যাকচুয়ালি কেন দরকার এই পার্টিকুলার জিনিসটা আমাদের? বেসিক্যালি এই পার্টিকুলার প্রসেসটা সাইক্লিক ফোটোফসফোরিলেশনটা আমরা দেখতে পাই এই স্ট্রোমাল ল্যামেলি মেমব্রেনসে। কেন? কারণ নর্মাল যে আমাদের ল্যামেলিগুলো বা মেমব্রেনগুলো সেখানে PS1 PS2 দুটোই থাকে, কিন্তু স্ট্রোমা ল্যামেলিতে কোনো PS2 থাকে না, এবং এনএডিপি রিডাকটেজ এনজাইমটাও থাকে না, যে এনজাইমটা দরকার এনএডিপিকে রিডিউস করার জন্য। তাহলে এই দুজনের অভাবে নন সাইক্লিক ফোটোফসফোরিলেশন ঘটানো যায় না। তাহলে স্ট্রোমা ল্যামেলির ক্লোরোপ্লাস্টগুলো বাউন্ড টু পারফর্ম সাইক্লিক ফোটোফসফোরিলেশন। ওকে? অ্যান্ড তার জন্য কি হয়, এই প্রসেসটার থ্রু দিয়ে শুধুমাত্র এটিপি তৈরি হয়, NADPH অ্যান্ড H+ নয়। এই পার্টিকুলার প্রসেসটার একটা ফিজিওলজিক্যাল সিগনিফিকেন্স আছে, যেটা আমরা আবার লেটার অন দেখব যখন আমরা ডার্ক রিয়াকশনসগুলো পড়ব। Cyclic photophosphorylation also occurs when only light of wavelengths beyond 680 nanometer are available for excitation. 680 ন্যানোমিটারের বিয়ন্ডে যদি শুধুমাত্র লাইট অ্যাভেলেবল থাকে তাহলে অবভিয়াসলি আমার ফটোসিস্টেম 2 এর P680 মলিকিউলটা অ্যাবজর্ব করতে পারবে না লাইট। তাহলে সেক্ষেত্রে আমার অনলি অপশন হচ্ছে PS1।
তাহলে সেই ক্ষেত্রেও সাইক্লিক ফটোফসফোরিলেশন হয়। অলরাইট, নাও উই কাম টু কেমিঅসমোটিক হাইপোথিসিস। এই প্রসেসটা বেসিক্যালি দরকার, এই প্রসেসটা বোঝা দরকার এটিপি সিনথেসিস কি করে হচ্ছে সেটা জানার জন্য। আমরা এনএডিপি কি করে সিনথেসিস হচ্ছে দেখলাম, কিন্তু এটিপি সিনথেসিস কি করে হচ্ছে সেটা কি করে বুঝবো? তার জন্য আমাদেরকে এই ডায়াগ্রামটা একটু দেখতে হবে। এই যে গোল জিনিসটা, এটা বেসিক্যালি হচ্ছে আমাদের একটা থাইলাকয়েড মেমব্রেন দেখানো হয়েছে। এইটা আউটার থাইলাকয়েড মেমব্রেন, এটা ইনার থাইলাকয়েড মেমব্রেন। এই থাইলাকয়েড মেমব্রেনগুলোর মধ্যে আমার ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের বিভিন্ন কম্পোনেন্টগুলো এমবেড করা। এই যে PS2 প্রথমে এমবেড করা, তারপর ইলেকট্রন ট্রান্সপোর্টের সাইটোক্রোমগুলো এমবেড করা, তারপরে PS1 এমবেড করা। কি ঘটনা ঘটছে? খুব ভালোভাবে এটা আমাদেরকে সিকোয়েন্সিয়ালি পড়তে হবে। প্রথমে লাইট আসছে, ইলিউমিনেট করছে আমার PS2কে। আমরা দেখেছি PS2 কিভাবে প্রাইমারি অ্যাকসেপ্টরের কাছে ইলেকট্রনস পাঠিয়ে দেয়। সেই ইলেকট্রনটা এলো এইখানে, প্লাস্টোকুইনন হচ্ছে আমাদের অ্যাকসেপ্টরটা। এবার প্লাস্টোকুইনন কি করছে, যখন ও ইলেকট্রনটাকে পাঠাচ্ছে টু দ্য ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, অর্থাৎ টু দ্য সাইটোক্রোম প্রোটিনস B6F, তখন ও থাইলাকয়েডের বাইরে যে স্ট্রোমাটা, সেখান থেকে H+ ভেতরে ঢোকাচ্ছে, অর্থাৎ হাইড্রোজেন আয়ন। তার মানে প্লাস্টোকুইননের ইলেকট্রন ট্রান্সপোর্ট করার জন্য একটা H+ আয়নকে স্ট্রোমা থেকে লিউমেনের, থাইলাকয়েডের লিউমেনের মধ্যে ঢোকাতে হয়। অলরাইট, এবার সাইটোক্রোম B6 কি করছে, ইলেকট্রনটাকে পাঠিয়ে দিচ্ছে প্লাস্টোসায়ানিন নামে একটা কম্পাউন্ডে, এটা ইন্টারমিডিয়েট একটা প্রোটিন। সে পাঠিয়ে দিচ্ছে সেই ইলেকট্রনগুলোকে PS1 এর কাছে। PS1 কি করছে, সেই ইলেকট্রনগুলোকে ফেরিডক্সিনের কাছে পাঠাচ্ছে, এই যে FD পাঠাচ্ছে FNR এর কাছে, আগেন আয়রন কন্টেইনিং কম্পাউন্ড। এবং ফাইনালি NADP রিডাকটেজ এনজাইমটা হেল্প করছে NADP কে রিডিউস করতে ইনটু NADPH। আর কি হচ্ছে, এই যে এখানে ফটোসিস্টেম 2 এর কানেকশনে ফটোলাইসিস অফ ওয়াটার হচ্ছে, অর্থাৎ জল ভাঙছে ইন দ্য প্রেজেন্স অফ সানলাইট। ভেঙে কি তৈরি করছে, H+ অ্যান্ড O2। আর যে ইলেকট্রনগুলো তো দিচ্ছে, সেই ইলেকট্রনগুলো ফটোসিস্টেম 2 কে রিপ্লেনিশ করছে। তাহলে কি ঘটনাটা ঘটলো, বাইরে থেকে H+ নিয়ে এলো প্লাস্টোকুইনন থাইলাকয়েডের ভেতরে। তার সাথে সাথে যখন জল ভাঙলো, তখন H+ এর কনসেন্ট্রেশন বাড়লো থাইলাকয়েড লিউমেনে। তাহলে আমার এই মুহূর্তে থাইলাকয়েড লিউমেনের H+ কনসেন্ট্রেশন হাই উইথ রেসপেক্ট টু দ্য স্ট্রোমা, যেখানে H+ কনসেন্ট্রেশন কম। অলরাইট, এইখানে একটা গ্রেডিয়েন্ট তৈরি হলো এই ডিফারেন্সটার জন্য H+ কনসেন্ট্রেশনে। এখানে pH-টা লো হয়ে গেল থাইলাকয়েড লিউমেনের। তাহলে এবার আমাদেরকে অসমোটিক পটেনশিয়ালটাকে ব্যালেন্স করতে হবে। তার জন্য কি করতে হবে, H+ কে থাইলাকয়েড লিউমেন থেকে স্ট্রোমাতে ফেরত দিয়ে দিতে হবে। সেটা আমরা কি করব, সেটা করব থ্রু অ্যান ইম্পর্টেন্ট প্রোটিন কল্ড ATP সিনথেস। এই ATP সিনথেস প্রোটিনটার খুব মজাদার একটা স্ট্রাকচার রয়েছে। জিনিসটা অনেকটা এই রকম দেখতে। এই উপরটা একটা রোটারের মতো স্ট্রাকচার, যেটা ঘোরে, যেটা মেমব্রেনের বাইরে এই পার্টটা, এটাকে বলা হয় CF1। আর এই স্টকের মতো স্ট্রাকচারটা থাকে মেমব্রেনে এমবেডেড, এটাকে বলা হয় CF0। এই CF0টা H+ গুলোকে হেল্প করে লিউমেন থেকে স্ট্রোমায় ফেরত যেতে থ্রু চ্যানেল তৈরি করে H+টাকে মুভ করতে হেল্প করে ফ্রম দ্য লিউমেন টু দ্য স্ট্রোমা। কিন্তু এই মুভমেন্টটা যখন হয়, তখন এই রোটারটা স্পিন করে, এবং এই রোটারটা স্পিন করে বলে এই রোটারটা ADP আর PI থেকে ATP তৈরি করতে হেল্প করে। অর্থাৎ H+ এর যে ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্টটা তৈরি হয়েছিল, সেইটার সাহায্যে
এটিপি সিনথেজ নামে একটা প্রোটিন H প্লাসের মাইগ্রেশনটাকে কাজে লাগিয়ে নিজের একটা রোটার কম্পোনেন্টকে ঘুরিয়ে এটিপি সিনথেসাইজ করছে। দিস ইজ জাস্ট হোয়াট কেমোঅসমোসিস ইজ, এর বাইরে আর কিচ্ছু নেই। এক্সট্রিমলি সিম্পল যদি আমরা ঠিক এইভাবে যেভাবে আমি বোঝালাম সেভাবে মাথায় রাখি। তাহলে আমরা যদি ডিটেলসগুলোতে দেখি তাহলে এখানে দেখতে পাবো বেসিক্যালি এই থিওরিটা দেওয়া হয়েছিল বাই পিটার মিশেল, এটা মাথায় রাখা দরকার আমাদের, মিশেলস থিওরি অফ কেমিওসমোসিস। তো যেটা আমাদের এখানে পড়তে হবে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি যেগুলো বললাম সেগুলোই, splitting of water molecules on the inner side, এই inner side outer side এগুলো extremely important, কোনটা কোথায় ঘটছে। splitting of water molecules on the inner side of the membrane, তার জন্যে accumulate করছে হাইড্রোজেন আয়ন্স where again in the lumen of the thylakoid, এই পজিশনগুলো লোকেশনগুলো extremely important। তার ফলে কি হচ্ছে once again আমাদের অ্যাকসেপ্টর আমাদের প্লাস্টোকুইননের সাহায্যে H প্লাস নিয়ে আসা হচ্ছে এই যে into the lumen of the thylakoid from the stroma, যেটা আমি বোঝালাম। again NADP reductase এনজাইমের কথাটা এখানে মেনশন করা আছে, এটা খুব ইম্পর্টেন্ট। এই এনজাইমটা এটা কোথায় প্রেজেন্ট? অন দ্য স্ট্রোমাল সাইড, খুব ইম্পর্টেন্ট। কোন পার্টিকুলার এনজাইমটা কোন কম্পোনেন্টটা কোথায় আছে, ইনসাইড, আউটসাইড, স্ট্রোমা, লিউমেন কোথায়, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড উই নিড টু নো দ্যাট স্পেসিফিক্যালি। এগুলো থেকে কিন্তু বারবার কোয়েশ্চেন এসছে ইন দ্য কম্পারেটিভস। ওকে, তো আমরা এই পার্টিকুলার পয়েন্টসগুলো থেকে ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্টটা কীভাবে তৈরি হলো সেটা জানতে পাচ্ছি। এবং এই প্রোটন গ্রেডিয়েন্টটা বেসিক্যালি কেন ইম্পর্টেন্ট? ফর দ্য ফাংশন অফ দিস এনজাইম, দ্য এটিপি সিনথেস, যার দুটো কম্পোনেন্ট, একটা CF0 অ্যান্ড CF1। একটা জিনিস এখানে আমাদের মাথায় রাখতে হবে, একটা সিমিলার এটিপি সিনথেস এনজাইম কিন্তু মাইটোকন্ড্রিয়াটাতেও থাকে, যেটাকে বলা হয় অক্সিজোম। এবং সেটাকে এবং ক্লোরোপ্লাস্টের এই স্ট্রাকচারগুলোকে ডিস্টিংগুইশ করার জন্য এই সি জিনিসটা, এই সি লেটারটাকে ইউজ করা হয়। মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে সেগুলোকে আমরা সিম্পলি F0 F1 পার্টিকলস বলি। অলরাইট, সাফিশিয়েন্টলি আমি যেগুলো বললাম সেগুলোই লেখা আছে। ওকে, সো হোয়াট ডাজ কেমিওসমোসিস রিকোয়ার? ইন শর্ট, ইট রিকোয়ার্স দ্য মেমব্রেন, কারণ মেমব্রেনেই আমাদের কম্পোনেন্টসগুলো আছে ইলেকট্রন ট্রান্সপোর্টের। প্রোটন পাম্প দরকার হয়, কারণ প্রোটন পাম্পটা অর্থাৎ আমাদের প্রোটন পাম্পটাই অ্যাকচুয়ালি আমাদেরকে হেল্প করছে প্রোটনটাকে নিয়ে আসার জন্য উইদিন দ্য লিউমেন। একটা প্রোটন গ্রেডিয়েন্ট তৈরি হচ্ছে অবভিয়াসলি ফটোলাইসিসের জন্য এবং প্লাস্টোকুইননের সাহায্যে। অ্যান্ড ফাইনালি দ্য এটিপি সিনথেস, যেটা এটিপিটাকে প্রডিউস করতে হেল্প করছে। Again, pretty much the same thing. Along with NADPH produced by the movement of electrons, the ATP will be used immediately in the biosynthetic reaction taking place in the stroma, responsible for fixing CO2 and synthesis of sugars. তাহলে এই NADPH and ATP যে দুটো আমরা তৈরি করলাম from our light reactions are the requirements for the biosynthetic dark reactions. আমরা যখন ডার্ক রিয়াকশন পড়বো তখন দেখব কিভাবে এই ATP and NADPHটার উপর প্রসেসগুলো দাঁড়িয়ে। So this is all we had to discuss on light reactions and the pigments of chlorophyll. আমি আশা করি I was able to make myself very clear with respect to chemiosmosis and Z scheme. আমি বারবার বলছি Z scheme and কেমিওসমোসিস এই দুটো জিনিস খুবই ইন্টিমিডেটিং লাগে প্রথমে যদি কেউ হঠাৎ করে সে ছবিগুলো দেখে, বাট যদি আমরা প্রত্যেকটা জিনিসকে সিকোয়েন্সিয়ালি পড়ি, কেন কোন জিনিসটা কী জন্য হচ্ছে সেই এক্সপ্লেনেশনগুলো মাথায় রেখে রেখে পড়ি, তাহলে ইট ইজ ভেরি সিম্পল, ভেরি লুসিড অ্যান্ড ভেরি ইজি টু রিমেম্বার অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট প্রচণ্ড স্কোরিং। অলরাইট, সো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। গুড বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।